বিষয়টা হচ্ছে আমার সঙ্গে কথা হয়েছিল যে যখন আমাদের দলের পর্যায়ে করলো আর কি, আমাদের ৪ তারিখে যে ফলাফলটা বেরোলো, সারা বাংলায় আমরা পরাজিত হলাম। তখনই ও আমার কাছে এসেছিল, এসে বললো যে আমাদের যে অবস্থায় আমরা হয়তো চালাতে পারছি না বা আমাদের মানুষের করছে না, পদত্যাগ করাই উচিত, পদত্যাগ করেও ভাবছি। তা আমি বললাম পদত্যাগ এই মুহূর্তে আমরা করবো না, দেখি না দলে কি সিদ্ধান্ত নেয়, একটু অপেক্ষা করো, এই কথাটা আমি ওকে বললাম। তো তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন কাগজপত্র থেকে আরম্ভ করে পেপার থেকে আরম্ভ নানা রকম ভাবে আমাদের কয়েকজন কাউন্সিলরের মধ্যে ডেপুটি মেয়রের নামেও বেশ কিছু কথা বলছে। সত্য মিথ্যা কিন্তু পরে প্রমাণিত করে কথা, কিন্তু বিভিন্নভাবে চলছে কথাবার্তা। তো এটা নিয়েই আমাদের বিভিন্ন কাউন্সিলার্সরাও যারা আছেন তারাও নানা রকম ভাবে কথা বলছে যে হয়তো আমাদের দলের এবং আমাদের চন্দ্রগড় মিউনিসিপাল কর্পোরেশনের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে, এই জোর যেন বদনাম একটা হয়ে যাচ্ছে, এরা এটা থেকে রক্ষা করছে। তাই উনি আমার একটা পত্র একটা দিলেন, যে আমি তখন বলেছিলাম কিন্তু আমি পত্র পদত্যাগ করিনি, কিন্তু এখন বুঝতে পারছি যে আমাকে যেভাবে এখন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিবেশের মধ্যে আমার আর থাকা উচিত হবে না, আমি পদত্যাগ করতে ইচ্ছুক বলে আমাকে আজকে চিঠিটা জমা দেয়। গতকালই কথা হয়েছে, চিঠিটা জমা দিয়েছে আজকে, আমি আজকে সেটা অ্যাকসেপ্ট করেছি। পরবর্তী ক্ষেত্রে যা যা প্রসিডিওরাল যা ম্যাটারগুলো আছে সেগুলো করার জন্য আমি সেক্রেটারিকে নির্দেশ দিয়েছি। আগামী দিন আবার সেই মতো চলবে। হ্যাঁ, কাউন্সিলার্সরা তাদের একটা ছিল কথা, যে অবজেকশন ছিল, তারা সেই মর্মে একটা তো দিয়েছে। হ্যাঁ, কিন্তু তার আগেই ও পদত্যাগ পত্রটা সাবমিট করেছে, এটা থেকে শুনে সেটা আমাকে দিয়েছে। কাউন্সিলার্সরা আমার কাছে, কাউন্সিলর, হ্যাঁ কাউন্সিলর সেটাই চাইছিল। আমি দেখলাম যে আমার সাথে কথা বলে নিজেই তো পদত্যাগ করতে চেয়েছে যেখানে, আর ওইটার কাউন্সিলরদের ওইটার খুব একটা গুরুত্ব থাকবে। ডেপুটি মেয়র সেটা পরে সিদ্ধান্ত হবে। কারণ এখন আপাতত সরিয়ে পদটা সরানো হলো, ওই যে কাজগুলো ওই দপ্তরটা যারা দেখাশোনা করছেন ওগুলো এখন আমার দায়িত্ব নিয়েছি। আমি একটা মিটিংও করে নিয়েছি আজকে আধিকারিকদের সঙ্গে, যে কাজটা যাতে পরিষেবার কোনো বিচ্যুত না ঘটে, সেটার জন্য আমরা সবাই থাকবো, সবাই মাইসিদের নিয়েই আমরা না, কর্পোরেশনের সমস্যা নেই। ওই কারণটা করে সমস্যা নয়, সমস্যা হচ্ছে আমরা বিধ্বস্ত যে এই জন্যই, চন্দ্রনগর এর আগেও লোকসভা নির্বাচনেও কিন্তু অন্য কনস্টিটিউয়েন্সি হারলেও গত যে লোকসভা নির্বাচনে চন্দ্রনগর কিন্তু লিড ছিল। হ্যাঁ, সে কম হলেও কম লিড ছিল। হ্যাঁ, কিন্তু এবারে তো বিপর্যয়টা তাহলে ব্যাপকভাবে বিপর্যয়, শুধু এই যে বিপর্যয়ের জন্যই যে শুধু পদত্যাগ তা নয়, নানা রকম ভাবে আরো কিছু কারণ রয়েছে। আর বিপর্যয়ের জন্যেই ডেপুটি মেয়র আগেই পদত্যাগ করতে চেয়েছিল, ওই কথাটাই আমি বললাম আর কি, যে আমার কাছে এসেছে। আপনাদের কর্পোরেশনের কাজ করতেও অসুবিধা হতো, সেক্ষেত্রে ডেপুটি মেয়রই নাকি সর্বেসর্বা ছিলেন, এই একটা বিষয়টা, এটাও সত্য যে আমরা দেখেছি যে অনেক কাউন্সিলার্সই বক্তব্য ছিল যে, এবং আমাদের অ্যাকচুয়ালি আমাদের তো এটা সেলফ গভর্নমেন্ট, চন্দ্রনগর মিউনিসিপাল কর্পোরেশন হচ্ছে সেলফ গভর্নমেন্ট, কিন্তু উনি একজন বিধায়ক বা রাজ্যের মন্ত্রী, নিঃসন্দেহে পদাধিকারী বলে উনি অনেক আমাদের করে। কিন্তু এই দেখেছি এই পৌর নিগমের কাজের ব্যাপারে ওনার একদম হস্তক্ষেপ থেকে যেত, তাতে কি হতো অনেক কাউন্সিলরই পূর্ণ হতো না, আমরাও যে হতাম না তা নয়, বিশেষ কিছু কারণে এতে এটাও একটা ডিফারেন্স তো একটা চলছিল, এবং সেটা উনি করছেন। আমাদের ডেপুটি মেয়র সাহেব যেহেতু পদাধিকারী ছিলেন, ওনাকে সঙ্গে করেছেন, এবং এটা নিয়ে একটা ইন্সপায়ারিং তো ছিলই, এসবই ছিল নানা রকম জটিলতার মধ্যেই একটা জায়গা পৌঁছেছে। হ্যাঁ, তো আশা করি আমাদের চন্দ্রনগরে কিন্তু এই সংস্কৃতি নেই, এটা সব ঠিকঠাক হয়ে যাবে, সব কাউন্সিলার্সরা উপলব্ধি করতে পেরেছে, এবং আমাদের যিনি বর্তমানে আবার আগামী দিন যেভাবে আমরা দলের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম নির্দেশ দেবেন, যেভাবে চলতে বলবেন আমরা সেইভাবেই চলবো। আমাদের সমস্ত কাউন্সিলররা কিন্তু ঐক্যবদ্ধই আছি, এবং আমাদের ডেপুটি মেয়র তো হয়তো ডেপুটি মেয়রশিপটা চলে গেল, কিন্তু কাউন্সিলর তো আছেন উনি, আমাদের নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে, এবং পার্টিরও লোক তিনি একজন, পার্টিও যেভাবে যা কাজ করতে বলবে সেই মতো কাজ করবেন, আস্তে আস্তে আবার আবার আগের মতো আমরা সবাই একসাথে একজোটে কাজ করতে পারবো বলেই আমার বিশ্বাস। কিন্তু মহিন নন্দী যে সোশ্যাল মিডিয়ায় যে অভিযোগটা তুলেছিল প্রাক্তন মন্ত্রী এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে একাধিক দুর্নীতি, সিন্ডিকেট চালাতেন এবং তিনি এখনো অভিযোগ করছেন যে উনি নাকি এই
আপনি নামেই পদত্যাগ করছেন, কিন্তু উনি ভিতর থেকে চালাবেন। না, না, কোনো কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ। হওয়ার কোনো সুযোগ নেই। আমার পাশেই আমার অনারেবল এমএমআইসি আছে, আমি দলের সভাপতিও বটে। এটা কোনো সুযোগ নেই। এটা কিন্তু কেউ করতে পারত না। আসলে তখন মন্ত্রী মহাশয় ছিলেন, মন্ত্রী মহাশয়ের উপরে কেউ কথা বলার সাহসও আমরা করতে পারতাম না। একটা শ্রদ্ধা বলুন, সম্মান বলুন, আমরা নাকি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোক? মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলুন, আমরা করতাম না। সেই জন্যেই উনি অনেকটাই আপার হ্যান্ডে নিয়ে কাজ করেছেন। তখন সুযোগ ছিল। কিন্তু এই সুযোগটা নেই। আমার মনে হয় না এখানে কেউ আমাদের তো বহু অনেকদিন হলো। আপনার কোনো স্বাধীনতাও কিছু না, না, স্বাধীনতা ওইটা নয়, ওটা নয়। দেখুন, আমি স্বাধীনতা ছিল না বলে নয়, কি আমিও এরকম নয়। আমি বললাম আমরা ডিভিশনটা এই জায়গায় যে আমাদের যে সেলফ একটা গভর্নমেন্ট, এটা উপলব্ধি বুঝতে হবে। তার বোঝার ক্ষেত্রে কতটা তিনি জায়গায় আছেন। তিনি যদি না উপলব্ধি করতে পারেন কর্পোরেশনটা কি, রাজ্য সরকারটা কি, বিধানসভাটা কি, এগুলো তো বুঝতে হবে, উপলব্ধি করার বিষয় আছে। আপনারা বোঝানোর চেষ্টা সেই করছেন। জায়গাটা হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের একটু অনেক কাউন্সিলরদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ ছিল। আচ্ছা, সেই অনেকেই এখন বক্তব্য যে তার পরিণতি থেকে আমাদের এই পরাজয়ের একটা ফল হতে শুধু পারে। দাদা সেরকম। কাউন্সিলর নয়, আপনার আমরা দেখলাম যে গতবার চন্দননগরের যে ঐতিহ্য জগদ্ধাত্রী পুজো, সেটাকে নিয়ে একটা রাজনীতি হলো এবং সেন্ট্রাল কমিটি সমস্ত জগদ্ধাত্রী পুজোর বারবারীকে নিয়ে চলে, সেখানে তাদের সাথে একটা অশান্তি তৈরি হলো এবং চন্দননগরের একটা কয়েক বছরে যে মন্ত্রী বা বিধায়ক যেটা বলবেন সেটাই শেষ কথা। এই জায়গাটাতে কি আপনাদের কাউন্সিলর বা জনপ্রতিনিধিদের কোনো একটা জায়গায় আপত্তি ছিল? এই জায়গাটাও সঠিকভাবেই আপনারা বলেছেন যে আমরাও ঠিক মতো তাকে তাকে হয়তো আমরা বোঝাতে পারিনি, বোঝাতে ব্যর্থ হয়েছিলাম। মানুষের যে এটাকে আহ, উপলব্ধিটাকে, আসলে উনি তো রাজনৈতিক জগতের মানুষও নন। উনি মানে আমাদের একটা সঙ্গীত জগতের মানুষ, একজন ভালো গুণী এবং বিশিষ্ট শিল্পী বলেই আমরা খুব শ্রদ্ধা করি তাকে। অনেক মানুষই, আমাদের বর্তমানে যিনি এখানে বিধায়ক, বিজেপির বিধায়ক হয়েছেন, তিনিও এখানে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী এসে যে কথা দিয়ে শুরু করলেন যে আমার একজন অত্যন্ত মনের শিল্পী, এখনো পর্যন্ত ওনার গান আমি প্রতিদিন শুনি। তো সেই জায়গাটা আলাদা, আর রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা। এই জায়গাটায় একটা ছিল। যাই হোক, তারই হয়তো ফল আমাদের কিছুটা ভুগতে হয়েছে। এটা অন্য কিছু নয়। আমরা কারোর উপর দোষ ত্রুটি বা কাউকে ছোট করা, এই মানসিকতা, চন্দ্রনগরের শিক্ষা সংস্কৃতি এবং তার যেটা পরম্পরা, সেটার ধারাবাহিকতা বা বহন করেই আমরা চলার চেষ্টা করেছি। তাতে হয়তো কারো মনে হতে পারে যে আমি কিছু বলতে পারতাম না বা আমি অযোগ্য ছিলাম, হতে পারে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী। কিন্তু আমরা কখনোই মুখ দিয়ে বাজে কথা বলে, ভাষা বলে বা কাউকে কোনো রকম কথা বলে আমরা সেটাকে বোঝাবার চেষ্টাও করিনি। আর সেভাবে চলার চেষ্টা আমরা কোনোদিন করিনি। আমরা আমাদের যে শিক্ষা সংস্কৃতি আমরা যতটা আমাদের আছে সেটাকে নিয়েই মানুষকে নিয়ে চলার চেষ্টা করেছি। তাই আমরা বলি, আমরা 2010 সালে ছিল পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার। আমরা চন্দননগরে কতিপয় আমাদের হিরণময়বাবু আছেন, আমাদের এমআইসি আছেন, সব আমরাই কিন্তু জয়ী হয়ে এলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে, তার নেত্রী হিসেবে মেনে, তার পতাকা হাতে নিয়ে আমরা কিন্তু নির্বাচিত হলাম। তখন কিন্তু রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, বিধায়ক ছিলেন বামফ্রন্টের এখানে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা স্বাধীন হয়েছি 2011 সালে, আমাদের দল ক্ষমতায় এসছে, অনেক কাজ করতে পেরেছি, অনেক মানুষের কাছে পৌঁছতে পেরেছি, অনেক উন্নয়ন, অনেক প্রকল্প ডালি নিয়ে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। তারপরে আবার অন্তিম লগ্নে এসে আমরা আবার রাজ্য সরকারটা চলে গেল বিজেপি, বিধায়ক হয়ে গেলেন বিজেপি, আমরা তৃণমূল রয়ে গেলাম। আমাদের কিন্তু মানুষের পৌর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কার্পণ্য ছিল না, কোনো শিথিলতা ছিল না। তাই কিন্তু মানুষ আমাদের যে অবস্থাতেই থাকুক না কেন আমাদের কিন্তু বেছে নিয়েছে। যদি এর আগে 2018 সালে যে লকডাউন পিরিয়ডে যে আমাদের বোর্ড ডিসলভ করা হয়েছিল, আমাদের প্রশাসনিক মানে অ্যাডমিনিস্ট্রেটর বসেছিল, তখনও কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কিছু একটা পার্ট অ্যান্ড পার্সেল আমরা ছিলাম। অনেক মানুষই বলেছিল যারা ভোট চালাতে পারে তারা আবার কেন নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের ভোট দেবে না হয়তো ভেবেছিল। কিন্তু দেখুন 2022 সালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে কিন্তু আমরা ব্যাপক মেজরিটি নিয়ে আমরা ক্ষমতায় এলাম। অতএব দেখুন, মানুষের আহ, একটা বলে কিন্তু যারা মানুষের সঙ্গে নিত্য নৈমিত্য যোগাযোগের মাধ্যমে পরিষেবাটাকেও পৌঁছে দেওয়ার চেষ্টা করে, সেই মানুষগুলো যখন ভোটের সময় যায়, তাদেরকেই মানুষ মেনে নেয়। এবারে আমরা একটু মানে আরো মর্মাহত হয়েছে এই জন্যেই যে এত উন্নয়ন, এত ডেভেলপমেন্ট, এত প্রকল্প দিদিমণি দেওয়ার পরও মানুষ আরো কি উচ্চ আশায় তারা গেলেন যে আমাদেরকে তারা বর্জন করলেন। যেটা বর্জন করেছেন, জোর করেছেন, গণতান্ত্রিক পদ্ধতি মেনে আমরা মেনে নিয়েছি। আগামী দিন আবার গণতান্ত্রিক ভাবেই আমরা মানুষের কাছে পৌঁছাবো। আশা করি আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, জয় আমাদের হবেই আগামী দিনে। ধন্যবাদ। 1 বছর
এখন দেরি হয়েছে নির্বাচন। নির্বাচন 1 বছর দেরি নয়, নির্বাচনের মেয়াদ হচ্ছে আমাদের 7 মাস আর আচ্ছা। আমাদের। আর বেলুর এই তো হাওড়া টাওড়াতে নির্বাচন হয়নি 18 সাল থেকে, তো ওই নির্বাচন খুব শীঘ্রই হবে। তার মধ্যে কি ভোট ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে? না, ভোট যদি ভাঙার একমাত্র ভাঙতে পারে তারাই, মানে রাজ্য সরকার যদি মনে করে রিজলভ করবে তারা করতে পারে, তাদের আইনত ক্ষমতা হয়তো আছে, তাই করবে। কিন্তু না করলে আমাদের আমাদের মেয়াদ হচ্ছে 2000, আমাদের চন্দ্রনগর কর্পোরেশনের মেয়াদ হচ্ছে 2027 সালের মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। না, ব্যাপার হচ্ছে খারাপ রেজাল্টের জন্য পদত্যাগ হলে তো অনেক আগেই তো রেজাল্টের দায় মাথা পেতে নিয়ে পদত্যাগ করে দিত, কিন্তু সেটা নয়। আপনারা খুব ভালো করে জানেন, আপনারা আমার কাছে এসেওছেন এবং খবরও করেছেন যে আমি যে বিভিন্নভাবে ফেসবুক পোস্টে ডেপুটি মেয়রের সিন্ডিকেট রাজ এবং প্রাক্তন মন্ত্রী বা আমাদের বিধায়কের বিরুদ্ধে যে আমি প্রমোটার কন্ট্রাক্টর নিয়ে ঘোরার যে অভিযোগ তুলেছিলাম, যে হারের অন্যতম কারণ এবং মূল কারণ, সেটা পরবর্তীকালে যেভাবে মানুষের মধ্যে সঞ্চারিত হয়েছে ক্ষোভ আরও, এবং মানুষ বলেছে আমার এই অভিযোগ তোলাটা জাস্টিফাইড। হয়তো অনেকে জানেন না, তাই না জেনে হয়তো বলেছেন যে পরে বলেছি, কিন্তু বাস্তব সত্য তা নয়। আমি দীর্ঘদিন ধরে বলছি এবং আমার বলার অভিযোগগুলো যথার্থ ছিল বলেই আজকে উনি বাধ্য হয়েছেন পদত্যাগ করতে, নিজের মুখ লুকোতে। কিন্তু এখন এটা অফিসিয়াল পদত্যাগ হলেও এখন ওয়াচ করতে হবে যে সত্যি কি পদত্যাগের মতোই হলো, নাকি ভেতর থেকে, মানে বাইরে পদ চলে গেল কিন্তু ভেতর থেকে আগের মতোই মৌরুসিপাটটা চালাবে, সেটা 7-10 দিন না গেলে বোঝা যাবে। ওনার বিরুদ্ধে আর কি অভিযোগ করছেন? যে অভিযোগ, অন্যান্য কাউন্সিলররাও কি আপনার সঙ্গে অভিযোগ করেছেন, সম্মত হয়েছেন? না, আপনারা তো মিডিয়ার লোক, আপনারা আশা করি কোনো আমার কাছে তো, আমি তো আপনাদের ডাকিনি। আপনারা যেমন আমার ফেসবুক পোস্ট দেখে এসছেন, আপনারা কি আর দেখেছেন কোনো কাউন্সিলর কোনো পোস্ট করেছে? কোথাও দেখেননি তো। তাহলে আপনি কি করে বলবেন যে অন্য কাউন্সিলররা এই অভিযোগগুলোকে ইয়ে করেছে? কিন্তু একজন ডেপুটি মেয়র তিনি পদত্যাগ করছেন, হুম। সেখানে কোনো তো অভিযোগ ছিল, না হলে তারাও সেটা নিল কেন? যারা না। ডেপুটি মেয়র নিলেন কেন যে এটা? না, উনি আর নিশ্চয়ই প্রেসার council- রাখতে পারেননি। সামাজিক মাধ্যমগুলো এত সক্রিয় হয়ে উঠেছিল। আমি হয়তো প্রথম পথ দেখিয়েছি, পরবর্তীকালে সারা চন্দননগরের বহু মানুষ যেভাবে এগিয়ে এসছে আমাকে সমর্থন করেছে এবং আমার দাবিগুলোকে যথেষ্ট যুক্তিযুক্ত বলে মনে করেছে, এবং ওনার এই পদে থাকাটা চন্দননগরবাসীর জন্য কলঙ্কের বলে মানুষ মনে করে। সেই অবস্থায় দাঁড়িয়ে ওনারা কিছু করার ছিল না, যদিও আমি এখনো নিশ্চিত নই যে আক্ষরিক অর্থে রেজিগনেশন দিলেও ভেতর থেকে উনি আর মৌরসিপাটটা চালাবেন কিনা। যদি চালায় তাহলে আমার থেকে বড় প্রতিবাদ আর কেউ করবেন। সোশ্যাল মিডিয়ায় যে অভিযোগটা তুলেছিল যে প্রাক্তন মন্ত্রী এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে একাধিক দুর্নীতি, সিন্ডিকেট চালাতেন উনি, এবং তিনি এখনো অভিযোগ করছেন যে উনি নাকি এই আপনার নামেই পদত্যাগ করছেন, কিন্তু উনি ভিতর থেকে চালাবেন। না না, কোনো কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ, হওয়ার কোনো সুযোগ নেই। আমার পাশেই আমার অনারেবল MMIC আছে, আমি দলের সভাপতিও বটে। এটা কোনো সুযোগ নেই, এটা কিন্তু কেউ করতে পারতো না। আসলে তখন মন্ত্রী মহাশয় ছিলেন, মন্ত্রী মহাশয়ের উপরে কেউ কথা বলার সাহসও আমরা করতে পারতাম না। একটা শ্রদ্ধা বলুন, সম্মান বলুন, আমরা মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলুন, আমরা করতাম না। সেই জন্যেই উনি অনেকটাই আপার হ্যান্ডে নিয়ে কাজ করেছেন, তখন সুযোগ ছিল। কিন্তু এই সুযোগটা নেই, আর মনে হয় না এখানে কেউ আমাদের তো বহু অনেকদিন হলো না। আমার না না, স্বাধীনতা ওইটা নয়। আর দেখুন, আমি স্বাধীনতা ছিল না বলে নয়, আমিও এরকম নয়। আমি বললাম আমরা ডিভিশনটা এই জায়গায়, যে আমাদের যে সেলফ একটা গভর্নমেন্ট, এটা উপলব্ধি বুঝতে হবে, তার বোঝার ক্ষেত্রে কতটা তিনি জায়গায় আছেন। তিনি যদি না উপলব্ধি করতে পারেননি কর্পোরেশনটা কি, রাজ্য সরকারটা কি, বিধানসভাটা কি, এগুলো তো বুঝতে হবে, উপলব্ধি করার বিষয় আছে। সেই জায়গাটা হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের একটু অনেক কাউন্সিলরদের মধ্যে একটু ক্ষোভ বিক্ষোভ ছিল। সেই অনেকেই এখন বক্তব্য যে তার পরিণতি থেকে আমাদের এই পরাজয়ের একটা কারণ হতে পারে। কাউন্সিলর নয়, আমরা দেখলাম যে গতবার চন্দননগরের যে ঐতিহ্য জগদ্ধাত্রী পুজো, সেটাকে নিয়ে একটা রাজনীতি হলো, এবং সেন্ট্রাল কমিটি সমস্ত জগদ্ধাত্রী পুজোর বারবারিকে নিয়ে চলে, সেখানে তাদের সাথে একটা অশান্তি তৈরি হলো, এবং চন্দননগরের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল গত কয়েক বছরে যে মন্ত্রী বা বিধায়ক যেটা বলবেন সেটাই শেষ কথা। এই জায়গাটাতে কি আপনাদের কাউন্সিলর বা জনপ্রতিনিধিদের কোনো একটা জায়গায় আপত্তি ছিল? এই জায়গাটাও সঠিকভাবেই আপনারা বলেছেন
যে আমরাও ঠিক মতো তাকে তাকে হয়তো আমরা বোঝাতে পারিনি, বোঝাতে ব্যর্থ হয়েছিলাম মানুষের যে এটাকে আহ, উপলব্ধিটাকে। আসলে উনি তো রাজনৈতিক জগতের মানুষও নন, উনি মানে আমাদের একটা সঙ্গীত জগতের মানুষ, একজন ভালো গুণী এবং বিশিষ্ট শিল্পী বলেই আমরা খুব শ্রদ্ধা করি তাকে। অনেক মানুষই আমাদের বর্তমানে যিনি এখানে বিজেপির বিধায়ক হয়েছেন, তিনিও এখানে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী এসে যে কথা দিয়ে শুরু করলেন যে আমার একজন অত্যন্ত মনের শিল্পী, এখনো পর্যন্ত ওনার গান আমি প্রতিদিন শুনি। তো সেই জায়গাটা আলাদা, আর রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা। এই জায়গাটায় একটা ছিল, যাই হোক তারই হয়তো ফল আমাদের কিছুটা ভুগতে হয়েছে, এটা অন্য কিছু নয়। আমরা কারোর উপর দোষ ত্রুটি বা কাউকে ছোট করা এই মানসিকতা, চন্দ্রনগরের শিক্ষা সংস্কৃতি এবং তার যেটা পরম্পরা সেটার ধারাবাহিকতা বা বহন করেই আমরা চলার চেষ্টা করেছি। তাতে হয়তো কারো মনে হতে পারে যে আমি কিছু বলতে পারতাম না বা আমি অযোগ্য ছিলাম, হতে পারে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, কিন্তু আমরা কখনোই মুখ দিয়ে বাজে কথা বলে, ভাষা বলে বা কাউকে কোনো রকম কথা বলে আমরা সেটাকে বোঝাবার চেষ্টাও করিনি, আর সেইভাবে চলার চেষ্টা আমরা করিনি। আমরা আমাদের যে শিক্ষা সংস্কৃতি আমরা যতটা আমাদের আছে সেটাকে নিয়েই মানুষকে নিয়ে চলার চেষ্টা করেছি। তাই আমরা বলি, আমরা 2010 সালে ছিল পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার, আমরা চন্দননগরে কতিপয় আমাদের হিরণময়বাবু আছেন, আমাদের এমআইসিতে আছেন, সব আমরাই কিন্তু জয়ী হয়ে এলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে। ঝান্ডা কিভাবে টানাবো সেটা ছবি পাঠাতো, ঝান্ডা এইটুকু দেখবে, ঝান্ডার সাথে কতটা ডান্ডা থাকবে সেটাও ওরা বলে দেবে। 43 বছর রাজনীতি করবার পরে 12,000 15,000 টাকা মাইনা পাওয়া 3টে চ্যাংড়া ছেলে এসে আমাদের নির্দেশ দেবে ফুলটাকে ডান কানে রাখ। সিপিএম কে হারিয়েছি 34 বছরে, আমরা কি পুজো করেছি? চন্দননগর হেরেছে, পশ্চিমবাংলা হেরে গেছে। আমরা কোনোদিন চন্দননগর হারবে আমরা ভাবিনি, কিন্তু শেষ সময় আমরা ভেবেছিলাম, যার কাছে গেছি একটাই কথা, প্রার্থী পাল্টাতে পারলে না, এই লোকটাকে আবার প্রার্থী করলে আবার সেই মুন্নার অত্যাচার সহ্য করতে হবে, আবার সেই মুন্নার অপমান সহ্য করতে হবে, ছোট বড় মাঝারি, রিস্কওয়ালা থেকে টলিওয়ালা, টলিওয়ালা থেকে সবজিওয়ালা। এবার বলবেন আপনারা বলেননি কেন? বলেছি, ঘরের মধ্যে বলেছি কিনা তার প্রমাণ হচ্ছে পীযূষ বিশ্বাস 2005 সাল থেকে পৌরসভায় যে দাপটের সঙ্গে দপ্তর চালিয়েছে, মেয়র সাহেব সাক্ষী। তারপরে আমাকে কোথায় একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে, যা বাজার করে বেড়া। আজকে 5 বছরের কাছাকাছি এসে গেল, আমার দপ্তরে বসে আমি কোনোদিন একটা মিটিং করতে পারিনি যে চন্দননগরের পরিস্থিতি কি। আমি বিজ্ঞাপনের এমআইসি, আমার দপ্তরের লোক নিয়ে খোঁজ নিচ্ছে যে অ্যাডগুলো হচ্ছে বিনা পয়সায় হচ্ছে না পয়সা দিয়ে করছে। প্রতি মুহূর্তে চাইতো যে সবাইকে একটা যে কোনো ব্লেমের মধ্যে ঢুকিয়ে দিই। আমরা 34 বছর সিপিএম এর বিরুদ্ধে রাজনীতি করেছি, একদম সলিড 34 বছর। আমরা তো কখনো ভাবিনি যে অন্য কোথাও যাব, অন্য কিছু করব। অন্তত শান্তি পেলাম, শান্তি পেলাম। চলো, হঠাৎ করে পদত্যাগ কেন করলেন? মানুষ যেটা চাইছে সেটাই তো করব। মানুষ আমাদের সমস্ত ওয়ার্ডে 4-5টা ওয়ার্ড বাদে সব জায়গায় আমাদের পরাজিত করে দিয়েছে, অর্থাৎ আমরা যার নেতৃত্ব, আমাদের নেতৃত্বটাকে তারা মেনে নেয়নি। তো সেখানে তো আমাদের নেতৃত্বে যারা আছে, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং এটা করা উচিত। আপনি নিজে পদত্যাগ করেছেন, আপনি কি চাইছিলেন যে গোটা বোর্ডটাই পদত্যাগ করে দিন? না, আমি আমার চাওয়াতে কিছু নির্ভর করে, এটা যে যার নিজস্ব সিদ্ধান্ত। আমি মহানগরীকে যেদিন রেজাল্ট বেরিয়েছে তার 2 দিন পরেই আমি গিয়ে পদত্যাগ করতে চেয়েছিলাম। উনি বলেছিলেন একটু অপেক্ষা করে যাও, কিন্তু আমার তারপর মনে হলো যে না, অপেক্ষা করাটা সঠিক হবে না। বিধানসভা ভোট আর কর্পোরেশনের ভোট তো আলাদা। আপনি বিধানসভায় হেরেছেন, কর্পোরেশন তো আপনাদের। না, আমি জনপ্রতিনিধি পদ থেকে বিদায় নিইনি। আমার এলাকার মানুষ যারা আমাকে নির্বাচিত করেছে, পরপর একবার বামফ্রন্টের বিরুদ্ধে, একবার তৃণমূলের বিরুদ্ধে, একবার বিজেপির বিরুদ্ধে 3বার আমাকে নির্বাচিত করেছে। একবার 300 ভোটে, একবার 600 ভোটে, একবার প্রায় 1200 ভোটে। তো এই মানুষের তো আমাকে কাছে চায়, একটু তো মানুষের কাছে যেতে হবে। এখনো কি মানুষের পাশে থেকে কাজ করবেন? মানুষের কাছে যেতে হবে। কাজ তো আমরা করেছি, কাজ তো আমরা করেছি,
কিন্তু মানুষের কাছে যেতে হবে। এই বেশ কতদিন জাননি মানুষের কাছে? হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে উন্নয়ন, পরিষেবা, প্রকল্প এর মাধ্যমেই কাছে যাওয়া। কিন্তু আমার মনে হচ্ছে আবার বাড়ি, বাড়ি গিয়ে চা খাওয়া, একটু কাকা কেমন আছেন, দাদা কেমন আছেন, এগুলো একটু মেয়রের চেয়ারটা কি বাধা হচ্ছিল এই কাছে যাওয়ার? না, একটা অতিরিক্ত দেখুন চন্দননগরের শহর একটা ৩৩টা ওয়ার্ডের শহর। সেই শহরটাকে সঠিকভাবে পরিষেবা দেওয়া তো একটা কর্তব্যের মধ্যে পড়ে এবং আমার যে কাজটা ছিল শহরটাকে পরিষ্কার রাখা। এটা মূল কাজ ছিল। সেটা আশা করি অনেকটা করতে পেরেছি, অনেকটা পারিনি। না, গোটা শহরের দায়িত্ব আপনি সামলেছেন, কিন্তু এখন পদত্যাগ করে আপনি নিজের ওয়ার্ডে মন দেবেন না? নিশ্চিতভাবে আমাদের তো প্রত্যাখ্যান করেছে শহরবাসী। আমাদের তো শহরবাসী প্রত্যাখ্যান করেছে। তো তাকে তো মর্যাদা কাউকে না কাউকে দিতে হবে। এটা নৈতিক দায় নিয়ে পদত্যাগ করছেন কি? নিশ্চিতভাবে নৈতিক দায়, অবশ্যই নৈতিক দায় তো নিশ্চয়ই। ঠিক এই সময় যখন আপনি পদত্যাগ করলেন, আপনার দলেরই কাউন্সিলররা আপনার বিরুদ্ধে সুর চড়িয়েছে। মানে বলতে যে সিঙ্গেল উইন্ডো নাকি চন্দননগরে চালু ছিল, যারা এমআইসি ছিলেন বা ছিলেন, দায়িত্বে ছিলেন কাউন্সিলররা, তাদেরকে কোনো রকম কোনো কাজ করতে দেওয়া হতো না, কোনো মিটিং তারা ডাকতে পারতেন না। গোটা বিষয়টাই আপনি অপারেট করতেন। দম বন্ধকর পরিবেশ তৈরি করেছিলেন দম আপনি। বন্ধ হয়েছে, এক একজন বললো ফুসফুসে মানে অসুবিধা হয়ে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। না, এগুলো তো অজুহাত। এই তো সোশ্যাল মিডিয়া ছিল, বিভিন্ন ফোরাম ছিল, দলের নেতৃত্ব ছিল, বিভিন্ন জায়গায় তারা জানাতে পারতো এবং আমাদের যতদিন এই বোর্ডটা 22 সাল থেকে চলছে, 4 বছর, আগেরটা আমি ছেড়েই দিলাম। 15 বছর বোর্ড চলছে। তো এই বোর্ডে তো প্রত্যেক মাসে 2 বার করে মেয়র পরিষদের সভাও হয়েছে, আবার বোর্ড মিটিংও হয়েছে। তাহলে সেখানে তো বলার জায়গা সবারই ছিল। মানে বিজ্ঞাপন কোথায় হবে, কিভাবে কর্পোরেশন চলবে, গোটা বিষয়টাই আপনি করতেন। এটা দাবি করছেন। এটা হয় নাকি? দাবি করলে তো হবে না, তার তো প্রুফ থাকতে হবে। তাকে তো দেখাতে হবে যে কোনো জায়গায় সই আছে, কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করেছে কেউ আমাকে। অ্যাপ্লিকেশন যা আসতো যে কোনো বিষয়ের সাথে মেয়রকে অ্যাড্রেস করে অ্যাপ্লিকেশন আসতো। মেয়রকে অ্যাপ্লিকেশন আসার পর যে সংশ্লিষ্ট যে যেখানে যে দায়িত্বে আছে সেই দপ্তরে সেই কাগজ চলে যেত। আমাদের কর্পোরেশনের সিস্টেমটা খুব ভালো, আপনারা যাই বলেন তাই বলেন। কিন্তু মেয়রকে বলছেন যে ওনারা বলছেন যে মেয়রকে শুধু চেয়ারে বসিয়ে রাখা হতো, কোনো রকম কাজ করতে দেওয়া হতো না। কে করতে দিত না? আপনারাই এবং আপনারা বিরোধী এটা কি? এবং আপনার বিরুদ্ধে আপনারা এটা কি? আপনি এবং আপনার বিধায়ক। বিধায়ক। বিধায়ক আমার সবারই তো বিধায়ক, আমার একার বিধায়ক কোথায়? সবার ছবি দেখাবো, কি হাসি খুশি ছবি বিধায়কের সাথে মঞ্চে উঠে তাকে বরণ করা। আজকে এইসব কথা বললে হবে না, আজকে এসব কথা বললে হবে না। তাদের ছবিগুলো আমি সব দেখাই, তাহলে কে কিভাবে বরণ করছে, কে কিভাবে মালা পরাচ্ছে, কিভাবে সেলফি তুলছে, সব ছবি তো আমার কাছে আছে। মানে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে আপনার বিরুদ্ধে আপনার দলেরই কাউন্সিলরদের একটা বড় অংশ, প্রায় 21 জন হচ্ছে লিখিতভাবে তারা চেয়েছে যে আপনি পদত্যাগ করুন, আপনি না থাকুন। আরো কয়েকজন সম্মতি জানিয়েছে। তাদের একটা বিরাট ক্ষোভ রয়েছে। এটার কারণটা কি? কিন্তু এখন পশ্চিমবঙ্গে ঘুরে দেখে আসুন না, কোন জনপ্রতিনিধি, কোন রাজনৈতিক তৃণমূল কংগ্রেস কর্মী, কোন নেতৃত্ব, কার ক্ষোভ নেই? সবার ক্ষোভ আছে। ক্ষোভের সময় ঐক্যবদ্ধ থাকতে হয়, ক্ষোভটা উজড়ে দিতে নেই। ক্ষোভে যখন 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 কখনো পতন হয় একটা সাম্রাজ্যে, তখন যে কজন থাকে সে কজনকে ঐক্যবদ্ধ থাকা দরকার ছিল। তারা বলছেন যে দিনের শেষে গিয়ে অন্তত আমরা এটা বলতে পারবো আমরা সৎ ছিলাম, কিন্তু আপনি সৎ নন। সে যদি আমার উপর যদি সমস্ত দোষারোপ, তারা যদি সৎ হয়ে যায়, এর থেকে ভালো তো আমি আমি আমি- আমি এর থেকে ভালো আমি কিছু বুঝছি না। এই যে corporation সমস্ত কালি যদি আমার গায়ে মাখিয়ে কেউ যদি শুদ্ধ থাকতে পারে নিজের বিবেকের কাছে এবং নিজের কাছে, এর থেকে ভালো তো আর কিছু হয় না। এবং যে কর্পোরেশন 2010 থেকে 15 চলেছে, হ্যাঁ, একটা মানে দৃষ্টান্ত। সেখানে কোনো বিরোধীরা কোনো অভিযোগের সুযোগ পেত না। 16 সালের পর থেকে যে কর্পোরেশন, সেই কর্পোরেশনে নানা অভিযোগ, নানা দুর্নীতি এসবও করছে। অভিযোগ কোথায় এসছে? অভিযোগ তো আসবে তো কর্পোরেশনে। কর্পোরেশনে তো বিরোধী দলের যারা সদস্য আছে তারাও সেরকমভাবে অভিযোগ করেনি। আমাদের তো সুন্দর সিস্টেম আছে যে আপনি আরটিআই করতে পারেন, মিটিংয়ে প্রশ্ন তুলতে পারেন, মেয়রকে প্রশ্ন করতে পারেন, সেই জায়গায় আছে তো। যদি কিছু দুর্নীতি হয়, যদি ইয়ে হোক। আপনার দলের কাউন্সিলররাই বলছে যে বোর্ড মিটিংয়ে নাকি বিরোধীদের কোনো প্রশ্ন করার সুযোগ দেওয়া হতো না। প্রত্যেক বোর্ড মিটিংয়েই বিরোধীদের প্রশ্ন আছে।
বিরোধীরা এই দুজন যে আমাদের বিরোধী আছে, সেই দুজন বিরোধী প্রত্যেক বোর্ড মিটিং, এরকম একটা বোর্ড মিটিং যায়নি এই 4 বছরে যারা প্রশ্ন ছিল না। প্রত্যেক বিষয়ে প্রশ্ন ছিল এবং প্রত্যেক বিষয়ে সোশ্যালিস্ট ডিপার্টমেন্টের যারা দায়িত্বে ছিলেন তারা জবাব দিয়েছেন। আপনি কি বিজেপিতে যোগ দেবেন? এই প্রশ্ন এখন কেন আসছে? এই যেহেতু পদ ছেড়ে দিলেন, পথ ছেড়ে দিলাম, আমি এখন মানুষের কাছে যাব, মানুষের পাস বুঝবো, মানুষ কি চাইছে, আমাদের প্রতি কতটা তার ভালোবাসাটা সেই অটুট আছে কি না। যারা যারা আমাকে 3 বার জেতালো বামফ্রন্টের বিরুদ্ধে, তারপর আমি নির্দল হয়ে দাঁড়িয়ে আমাদের শাসক দলের বিরুদ্ধে, আর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা আমাদের জেতালো, তাদের আমাকে পাস বুঝতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। তৃণমূলেই থাকছেন আপনি? বিজেপি যদি আপনাকে আহ্বান করে আপনি যাবেন? বিজেপি আহ্বান করবে কি করবে না আমি কি করে বলবো? সেটা যদি আহ্বান করে তখন মানে আমার দলের সাথে কথা বলবো। এখন আমি মানুষের উপর ছেড়ে দেবো, মানুষ যেটা আমাকে পথ দেখাবে সেই পথে যাবো। মানুষ কি বলতে চাইছে, মানুষের কাছে যেতে হবে, একটু গ্যাপ হয়েছে তো মানুষের কাছে যাওয়া দরকার। সবাই আতঙ্কে আছে, একটা শুরু হয়েছে, আমার মনে হয় বাকিরাও ফল ইন লাইন হবে। কিন্তু এইটুকু নিশ্চিত আছে যে কর্পোরেশনের জন্য এই ডামাডোলের জন্য যাতে মানুষের অসুবিধা না হয় তার দায় দায়িত্ব আমারও আছে। এই জন্য আমি বিধায়ক হিসেবে এসডিওর সঙ্গে কথা বলে, বাকি সবার সাথে কথা বলে যা করতে হয় সেটা করব। কিন্তু ছাড় কেউ পাবে না। যারা বাঁচার জন্য ভাবছে, অনেকে হয়তো ভাবছে এদিক ওদিক সেটিং হবে, এদিক ওদিক অনেক কিছু করার চেষ্টা করবে, কোনো সেটিং তত্ত্ব এখানে কাজ করবে না। আমাদের সভাপতি বলে দিয়েছেন যে তৃণমূলীকরণ বিজেপির হবে না, কাউকে ওরভাবে নেওয়া হবে না। আর কেউ যদি নিজে ভাবে যে তারা ফল ইন লাইন হওয়ার জন্য ছেড়ে চলে যাবে, আমার মনে হয় অনেকেই তারা নিজেকে বাঁচার জন্য বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। বেরিয়ে যেতে চায়, বেরিয়ে যাবে তারা, কিন্তু কর্পোরেশনের যে সেবা সেটা আমরা করব। কিন্তু দুর্নীতির যে অভিযোগ তুলছে কাউন্সিলররা, দুর্নীতি হয়, যারা দুর্নীতির জন্য অভিযোগ করছে তাদের মধ্যে অনেকে যুক্ত হয়ে আছেন। আর বাকি কিছু স্বচ্ছ লোক আছে, এরকম নেই যে আমি বলবো না যে পুরো দলটা 100% খারাপ লোক আছে। কিছু ভালো লোক আছে, তারা নিশ্চিতভাবে তারা চাইবে যে তারা সহযোগিতা করে, তারা হয়তো রাজনীতি তারা নিজেরা করবে না, কিন্তু সমাজকে বাঁচানোর জন্য, চন্দননগরকে বাঁচানোর জন্য তারা কিছু করবে। তারা ঠিক করুক, আগামী 5 বছর কোন চন্দননগরের সেবাটা তারা যেভাবে হোক যা দিতে পারে দিক। দুর্নীতি হলে কি ব্যবস্থা নেবেন? 100% তাদেরকে শ্রীঘরে যেতে হবে, অলরেডি শুরু হয়েছে, এবং যারা যারা করেছে কাউকে ছাড়া হবে না। একটার পর একটা ডিসিশন আসতে শুরু করেছে, আজকেও অনেক কিছু ডিসিশন হয়েছে। ধীরে ধীরে মুখ্যমন্ত্রী যেরমভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন সেরকমভাবে কাজ শুরু হয়ে গেছে। তবে চন্দননগরে অনেক বড় বড় চমক আছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।